আসসালামু আলাইকুম। বিসিএস হেল্প এর নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম। 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে সামনে রেখে সায়েন্স ককটেল প্রিলি বিজ্ঞানের উপর ফ্রি কোর্সের তৃতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় আলো, তাড়িৎ-চৌম্বক বর্ণালী। যাদের কাছে সায়েন্স ককটেল প্রিলি বইটি নেই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে বইটি সংগ্রহ করুন, এবং যদি নিকটস্থ লাইব্রেরিতে না পান তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন। অনলাইনে এই যে দেখেন আলম বুকস, তারা অনলাইনে বইটি বিক্রি করতেছে। এখান থেকে আপনারা সাশ্রয়ী দামে বইটি নিতে পারবেন। বইটির ক্রয় মূল্য ৩০০ টাকা, হয়তোবা স্থান ভেদে আপনার ৩১০ বা ৩২০ টাকা হতে পারে। এবং ৪৬তম ৪৬তম প্রিলি পরীক্ষায় বিজ্ঞান এবং ভূগোল অংশ থেকে ১৬টি প্রশ্ন কমন এসেছে। তাহলে শুরু করা যাক। দেখেন, প্রথমে আমরা দেখব যে আলো আসলে কি বা আলো কাকে বলে। দেখেন, আলো এক প্রকার শক্তি যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগায়। সেটা কি করে? আলো আমাদের চোখে প্রবেশ করে। আলো বস্তুকে দৃশ্যমান করে, কিন্তু এটি নিজে অদৃশ্য। মানে আলো যে কি সেটা দেখা যায় না, কিন্তু যে বস্তুটার উপর আলো পড়ে ওই বস্তুটাকে আমরা দেখতে পাই। দেখেন, আমরা আলোকে দেখতে পাই না, কিন্তু আলোকিত বস্তুকে আমরা দেখতে পাই। ওকে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড বা ৮.৩২ মিনিট বা ৫০০ সেকেন্ড। এই দেখেন, আমরা দেখতেছি, এই যে দেখেন লাইট। ঠিক আছে? সেটাকে আমাদের এই যে আমাদের চোখে ঢোকার কারণে সেটা আমরা কি করতেছি? দেখতেছি। মনে করেন, এটা মনে করেন যে সূর্য, ঠিক আছে? সূর্যের আলোটা। মনে করেন এই যে এখানে একটা বস্তু, ঠিক আছে? এখানে একটা বস্তু। এই বস্তুটাতে যখন সূর্যের আলোটা পড়ে, তখন ওই বস্তুটা আমাদের চোখে কি ধরা দেয়। এই বস্তুটা রিফ্লেক্ট করে আলো, সেটা আমাদের চোখে কি ধরা দেয়। কিন্তু এখান থেকে যে আলোটা আসতেছে ওটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি এই বস্তুটাকে। তাহলে এখানে এটাই বলছি যে আলো নিজে অদৃশ্য, কিন্তু অন্য বস্তুকে সে কি করে? দৃশ্যমান করে। ওকে? তারপরে দেখা যাক। দেখেন, আলোর ধর্ম। আমরা জানি আলোর কিছু আ ধর্ম রয়েছে, যেগুলো আমাদের প্রিলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা বিজ্ঞান রিটেন পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ। দেখেন, কোন স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলো সরল পথে চলে। তার মানে কি? আলো সরল পথে চলে। সেটা কোনটা? স্বচ্ছ সমসত্ব মাধ্যমে। দেখেন, এরকম আলো সরল পথে চলে। ওকে? তারপরে দেখেন, কোন নির্দিষ্ট মাধ্যমে আলো নির্দিষ্ট বেগে চলে। মানে নির্দিষ্ট মাধ্যমে কি করে? নির্দিষ্ট বেগে চলে। দেখেন, শূন্যস্থানে আলোর বেগ। দেখেন, আলোর বেগের ইংরেজি কি? সি। দেখেন, সি এখানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার। প্রতি সেকেন্ডে এত মিটার বেগে আলো চলে। দেখেন, আলোর একমাত্র উপাদান কি? ফোটন, যা কণা ধর্ম প্রকাশ করে। কি? আলোর একমাত্র উপাদান কি? ফোটন। ঠিক আছে? তারপরে দেখেন, আলো এক ধরনের তাড়িৎ-চৌম্বক তরঙ্গ। ঠিক আছে? তাড়িৎ-চৌম্বক তরঙ্গ। আলোর প্রতিফলন। দেখেন, আলোর প্রতিফলন হয়, প্রতিসরণ ঘটে, ব্যতিচার, অপবর্তন, বিচ্ছুরণ এবং সমাবর্তন ঘটে। যেমন আলোর প্রতিফলন বলতে কি বোঝেন? মনে করেন এটা একটি গ্লাস। আমরা যখন কোনো লাইট ওই গ্লাসে লাইট দেই তখন কি করে জানেন? এই লাইটটা আবার এদিকে চলে আসে এই লাইটটা। দেখেন, এই লাইটটা কি হয়? প্রতিফলিত হয়ে রিফ্লেক্ট হয়ে আবার এদিকে বা এদিকে বিভিন্ন দিকে সে যেতে পারে। তাহলে এটাকে আলোর প্রতিফলন। ঠিক এরকমভাবে প্রতিসরণ, ব্যতিচার, অন্যান্য যে ধর্মগুলো সেগুলো এর মাঝে ঘটে। কোনো ঘটনায় আলো তরঙ্গের ন্যায়, আবার কখনো আলো কণার ন্যায় আচরণ করে। দেখেন, আলো কখনো তরঙ্গের ন্যায়, আবার কখনো কি করে? আলো কণার ন্যায় আচরণ করে। তাহলে আমরা আলোর এই যে ধর্মগুলো এগুলো একটু ভালোভাবে মনে রাখবো। তারপরে দেখেন,
আলোর উৎস। আলোর উৎস ২ ভাগে আমরা ভাগ করতে পারি। একটি দেখেন, একটি স্বপ্রভ উৎস, আরেকটাকে নিষ্প্রভ। স্বপ্রভ মানে কি? যা নিজে আলো দেয়। সূর্য, তারকা, জ্বলন্ত বাতি এরা নিজে আলো দেয়। আর নিষ্প্রভ মানে কি? যেরকম চাঁদ, বই, পৃথিবী ওরা নিজের কোনো আলো নেই। কিন্তু অন্যের আলোতে তারা কি হয়? আলোকিত হয়। যেরকম আমরা চাঁদের যে আলো বলি যে চাঁদ আমাদের আলো দেয়, কিন্তু চাঁদের কিন্তু নিজের কোনো আলো নেই। আমরা সূর্যের যে আলোটা সেটাই চাঁদের যখন পড়ে সেটার কি রিফ্লেক্ট আমরা কি দেখতে পাই। দেখেন, আলোর গতিবেগ, ঠিক আছে? যে আমরা একটু আগে দেখছি যে আলোর গতিবেগ কি? আলো প্রতি সেকেন্ডে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার গতিবেগে চলে। দেখেন এটা আমরা দেখব। দেখেন ১৬৭৬ সালে সর্বপ্রথম জ্যোতির্বিজ্ঞানী রুমার, হ্যাঁ? আমরা একজন জ্যোতির্বিজ্ঞানীর নাম জানি কি? রুমার। এটা মনে রাখবো। আলোর গতিবেগ নির্ণয় করেন। ঠিক আছে? দেখেন আলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগটা আমরা এখন দেখব। দেখেন, আলো প্রতি যে আমরা সেকেন্ডে কত কিলোমিটার যায়? কেউ যদি জিজ্ঞেস করে আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার যায়? তাহলে আমরা দেখব দেখেন 3 ইনটু 10 টু দি পাওয়ার 6 কিলোমিটার যায়। আবার যদি বলে প্রতি সেকেন্ডে কত মিটার যায়? দেখেন 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার। আবার যদি বলে প্রতি সেকেন্ডে কত সেন্টিমিটার যায়? দেখেন 3 ইনটু 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার যায়। তাহলে আমরা দেখেন আলোর গতিবেগটা আমরা আমরা পেয়েছি কিলোমিটারে, মিটারে এবং সেন্টিমিটারে। এবার দেখেন আমরা দেখব আলোকবর্ষ। ঠিক আছে? দেখেন আলো ১ বছরে যে পরিমাণ দূরত্ব, একটা জিনিস খেয়াল করুন, দূরত্ব দেখেন অতিক্রম করে তাকে ১ আলোকবর্ষ বলে। এটা কি কারণে বললাম? এই যে দূরত্ব এটা ৪১তম বিসিএস এ আসছে প্রিলিতে। হ্যাঁ, ৪১তম বিসিএস প্রিলিতে এটা আসছে। ওকে? এখানে এসেছে যে আলোকবর্ষ দ্বারা কি পরিমাপ করা হয়? কি পরিমাপ করা হয়? দূরত্ব পরিমাপ করা হয়। দেখেন কারণ অনেকে মনে করতে পারে যেহেতু বর্ষ আছে তার মানে কি সময় পরিমাপ করে, কিন্তু না, এটা দূরত্ব। দেখেন আলো ১ বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে ১ আলোকবর্ষ বলে। জ্যোতির্বিদ্যায় দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে আলোকবর্ষ ব্যবহার করা হয়। জ্যোতির্বিদ্যায় দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক কি? পারসেক। আমরা দেখব যে এখানে ১ আলোকবর্ষ সমান কি? 9.46 ইনটু 10 টু দি পাওয়ার 15 মিটার। দেখেন ১ আলোকবর্ষ এত মিটার। দেখেন আবার এটাকে যদি আমরা কিলোমিটারে নিয়ে যাই 9.46 ইনটু 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার। আবার যদি মাইলসে নিয়ে যাই 5.88 ইনটু 10 টু দি পাওয়ার 12 মাইলস। ওকে? এটা আমরা এই যে জানার সুবিধার্থে এই ২ টা দিয়েছি। আসলে মূলত এটা গুরুত্বপূর্ণ প্রিলির জন্য। ওকে? তারপরে দেখেন আবার আমরা দেখব যে ১ পারসেক সমান কত আলোকবর্ষ? এটা বিভিন্ন ধরনের পরীক্ষায় এটা আসে। এটা খুব গুরুত্বপূর্ণ। ১ পারসেক সমান 3.26 আলোকবর্ষ। আমরা জানি যে দেখেন উপরে দেখছিলাম জ্যোতির্বিদ্যার দূরত্বের সবচেয়ে বড় একক হলো পারসেক। আর দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে ব্যবহার করা হয় কি? আলোকবর্ষ। তারপরে আমরা দেখব এবার দেখেন আলোর বিভিন্ন তত্ত্ব। ঠিক আছে? দেখেন, দেখেন আলোর গুরুত্বপূর্ণ ৪ টি তত্ত্ব আছে। ঠিক আছে? এর মাঝে যে ১ম যে তত্ত্বটা দেখেন কণা বা নির্গমন তত্ত্ব, এটা দিয়েছেন স্যার আইজ্যাক নিউটন। কত সালে? ১৬৭২ সালে। এটা একটু মনে রাখতে হবে। দেখেন তার এই তত্ত্ব দিয়ে কি তিনি ব্যাখ্যা করতে পারছেন দেখেন। আলোর প্রতিফলন ব্যাখ্যা করেছেন, প্রতিসরণ, সরল ও রৈখিক গতি ব্যাখ্যা করা যায় আলোর কণা তত্ত্ব দিয়ে। তারপরে দেখেন আলোর পরের যে তত্ত্বটা, হ্যাঁ? এর কয়েক বছর পরেই কে দিয়েছে? তরঙ্গ তত্ত্ব, এটা দিয়েছেন হাইগেন। এটা ১৬৭৮ সালে। এটা দিয়ে দেখেন প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, ব্যতিচার, অপবর্তন এবং রজ্জুগতি ব্যাখ্যা করা যায়। তারপরে দেখেন তারও প্রায় ২০০ বছর পরে তাড়িৎ-চৌম্বক তরঙ্গ নামে একটি তত্ত্ব দেন কে? ম্যাক্সওয়েল। এটা কত? ১৮৬৪ সালে। এটা দ্বারা কি করা যায়? আলোর সমবর্তন ব্যাখ্যা করা যায়। তারপরে দেখেন কোয়ান্টাম তত্ত্ব। ওকে? দেখেন কোয়ান্টাম তত্ত্ব আলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব। দেখেন এটা দিয়েছে কে? ম্যাক্স প্লাংক। হ্যাঁ? দেখেন এটা হলো ১৯০০ সালে দেখেন ফোটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায়। এই ফোটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করছে কে? আইনস্টাইন। ওকে? এবার দেখেন তাহলে আমরা এই ৪ টি তত্ত্ব ৪ টি তত্ত্ব এই ৪ টি তত্ত্ব কে আবিষ্কার করছে এবং কত সালে এবং এটা দ্বারা কি ব্যাখ্যা করা যায়? এটা খুব ভালোভাবে পড়বো। এটা খুবই গুরুত্বপূর্ণ। ভেরি ইম্পোর্টেন্ট। তারপরে আমরা দেখব
আলোর দেখেন কোয়ান্টাম তত্ত্ব। ওকে? দেখেন কোয়ান্টাম তত্ত্বটা আসলে কি? দেখেন আলোক শক্তি কোনো উৎস থেকে অবিচ্ছিন্ন তরঙ্গ আকারে বেরিয়ে না এসে দেখেন অবিচ্ছিন্ন তরঙ্গ আকারে বেরিয়ে না এসে অসংখ্য ক্ষুদ্র, ক্ষুদ্র গুচ্ছ বা প্যাকেট আকারে বের হয়। প্রত্যেক রঙের আলোর জন্য এই শক্তি প্যাকেটের শক্তির একটি সর্বনিম্ন মান আছে। এই সর্বনিম্ন মানের শক্তিসম্পন্ন কণাকে কোয়ান্টাম বলে। ঠিক আছে? কোয়ান্টাম বা ফোটন বলে। দেখুন আমরা একটু আগে জানছিলাম যে আলোর একটি ধর্ম কি? ফোটন। তো ফোটন বা কণাকে ফোটনের আরেক নাম কি? কোয়ান্টাম। ওকে? দেখেন ফোটনের আরেক নাম হলো কোয়ান্টাম। ওকে? এটা কে তত্ত্ব প্রদান করেন? কে? ম্যাক্স প্লাংক। একটু আগে আমরা দেখলাম ১৯০০ সালে ম্যাক্স প্লাংক তত্ত্ব প্রদান করেন। ১৯০৫ সালে আইনস্টাইন এই তত্ত্বের ব্যাখ্যা দেন। আমরা বলছিলাম যে আইনস্টাইন এটার ব্যাখ্যা দেন। এজন্য ১৯২১ সালে তিনি নোবেল পুরস্কার পান। ঠিক ৪১ তম বিসিএস এই প্রশ্নটা আসছিল। ৪১ তম প্রিলি কি আসছিল? আইনস্টাইন নোবেল পুরস্কার কেন পান? ঠিক আছে? এটা কি কারণে? এই যে দেখেন, এখানে হলো আপনার আ দেখেন 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 কোয়ান্টাম তথ্যের যে ব্যাখ্যা মানে ফটোতড়িৎ ক্রিয়া, ঠিক আছে? ফটোতড়িৎ ক্রিয়ার যে ব্যাখ্যা সেটার জন্য কি ১৯২১ সালে উনি ব্যাখ্যা দেন হলো ১৯০৫ সালে এবং নোবেল পান হলো ১৯২১ সালে। ঠিক আছে? ফটোতড়িৎ ক্রিয়ার ব্যাখ্যার জন্য কে নোবেল পান? আইনস্টাইন। এটা আসছিল হলো ৪১ তম বিসিএস প্রিলিতে। ওকে? তিনি দেখান কোন ধাতুর উপর আলো পড়লে তাৎক্ষণিক ইলেকট্রন নির্গত হয়। ঠিক আছে? মনে করেন এটা একটি কি? একটি ধাতু। এটাতে কি করলো? একটা মনে করেন যে এরকম একটি লাইট দিয়ে এটাতে কি পড়লো? আলো পড়লো। তারপরে এটা যে আপনার কি আছে? যে ইলেকট্রন আছে না? ইলেকট্রন কি হয়? এটা থেকে নির্গত হয়। যাকে কি বলি? ফটোতড়িৎ ক্রিয়া বলে। ঠিক আছে? দেখেন ফটো মানে কি? দেখেন ফটো তড়িৎ ক্রিয়া বলে। আলোর তরঙ্গ ধর্মের সাহায্যে এই ঘটনার ব্যাখ্যা করা যায়। কোন ধর্মের সাহায্যে? তরঙ্গ ধর্মের সাহায্যে। কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে দেখেন সাহায্যে তিনি এর ব্যাখ্যা দেন। তিনি কিসের সাহায্যে ব্যাখ্যা দেন? কোয়ান্টাম তত্ত্ব বা ফোটনের সাহায্যে তিনি কি এটার ব্যাখ্যা দেন। যে কোনো একটি বস্তু থেকে কি আলো পদার্থে পড়লে সেটা কি করে? ইলেকট্রন নির্গত করে। এটাকে কি বলে? ফটোতড়িৎ ক্রিয়া বলে। এটা একটু মনে রাখবেন। এটা একই সাথে প্রিলি, রিটেন ২ টার জন্য গুরুত্বপূর্ণ। প্রিলি প্লাস কারণ যেহেতু প্রিলিতে এটা চলে আসছে এবং রিটেন এখান থেকে কোয়েশ্চেন আসছে। দেখেন এবার আমরা দেখব ফোটনের বৈশিষ্ট্য। ঠিক আছে? আমরা যেহেতু একটু আগে ফোটন দেখে আসছি। ফোটনের বৈশিষ্ট্য দেখব। দেখেন বিকিরণের ক্ষুদ্র অংশকে কি বলে? ফোটন বলে। বিকিরণের ক্ষুদ্র অংশ। আমরা জানি যে দেখেন সূর্য থেকে কি হয়? এই দেখেন এরকম আকারে কি ফোটন আকারে, ঠিক আছে? আলো চলে আসে। দেখেন ফোটন আলোর বেগে প্রবাহিত হয়। কারণ আমরা জানি এটা তো আলোটাই কি ফোটন আকারে আসে। তাহলে সেটা তাহলে আলোর বেগে অবশ্যই প্রবাহিত হবে। ফোটনের স্থিতিভর এটার কি ভর 0। প্রতি ফোটনের নির্দিষ্ট শক্তি ও নির্দিষ্ট ভরবেগ আছে। কারণ যদি শক্তি আর ভর এবং বেগ দুটো মিলিত ভাবে কি হইছে? ভরবেগ। ফোটন তড়িৎ নিরপেক্ষ। ফোটন কি তড়িৎ নিরপেক্ষ? এটার কোনো কি নেই? চার্জ নেই। এর কণা তরঙ্গ দ্বৈতরূপ আছে। এটি একই সাথে কণা এবং কি তরঙ্গ রূপ প্রকাশ করে। সে কারণে এটা কি বলছে? দ্বৈত রূপ আছে, ২ টা রূপ আছে। দেখেন ফোটনের শক্তি, ঠিক আছে? এটা ফোটনের শক্তি কি ই, ফোটন শক্তি ই। ঠিক আছে? এটার একটা প্রশ্ন আসছিল। ঠিক আছে? ফোটন শক্তির মান, ঠিক আছে? এটার কোয়েশ্চেনটা আসছিল হলো ৪৬ তম প্রিলিতে। এটা সায়েন্স ককটেল বইতে ছিল, অন্য বইয়ে ছিল না। দেখেন কি বলছে? ই সমান এসবি সমান কি? এসি বাই ল্যামডা। ওকে? তো এখানে দেখেন এস কি? প্লাঙ্ক ধ্রুবক। আমরা জানি এস কি? প্লাঙ্ক ধ্রুবক। এর মান কত? দেখেন 6.65 × 10⁻²৪ জুল পার সেকেন্ড। তারপর ভি দ্বারা কি বোঝাচ্ছে? দেখেন আলো বা ফোটনের কম্পাঙ্ক বা হার্টজ এককে। হ্যাঁ? আলো বা ফোটনের কম্পাঙ্ক। সি দ্বারা বলছে আলোর বেগ, ফোটনের তরঙ্গ। দেখেন আলোর বেগে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ফোটনের কি? তরঙ্গ দৈর্ঘ্য। ওকে? তাহলে দেখেন এই মানটা আপনাদের মনে রাখতে হবে। এই যে এই সমীকরণটা এটা আবার পরীক্ষায় আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যে প্লাঙ্ক ধ্রুবক এটাও পরীক্ষায় আসছে বেশ কয়েকবার। ওকে? এবার আমরা পরের কোয়েশ্চেনে যাব। দেখেন আমরা দেখব তাড়িৎ-চৌম্বক বর্ণালী। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে নিয়মিত কোয়েশ্চেন আসে। তাড়িৎ-চৌম্বক বর্ণালী। এটা আসলে কি? দেখেন। দেখেন
বিভিন্ন প্রকার তড়িৎচুম্বকীয় বিকিরণ দেখেন, বিভিন্ন প্রকার তড়িৎচুম্বকীয় বিকিরণকে তাদের কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সাজালে তারা তাদের কম্পাঙ্ক কিরকম বা এর তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু, কম নাকি বেশি, সেটা অনুযায়ী যদি সাজায়, তাহলে বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ায় মৌল থেকে, ঠিক আছে, মিথস্ক্রিয়ায় মৌল থেকে যে বর্ণালী পাওয়া যায় তাকে কি বলে? তড়িৎচুম্বকীয় বর্ণালী বলে। দেখেন আমরা দেখবো, দেখেন তড়িৎচুম্বকীয় বর্ণালী, দেখেন এখানে কি কি পাওয়া যায় তড়িৎচুম্বকীয় বর্ণালীতে। দেখেন এখানে কি, এই যে আপনার রেডিও ওয়েভ, তারপরে মাইক্রোওয়েভ, ইনফ্রারেড রে, ভিজিবল লাইট, আল্ট্রাভায়োলেট লাইট, এক্স রে, গামা, ঠিক আছে। দেখেন এটার তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম, সবচেয়ে কম, এটার সবচেয়ে বেশি। মনে রাখবেন যেটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটা কি ক্ষতিকর বেশি, আর যেটার বেশি সেটা ক্ষতিকর কি কম, ঠিক আছে। আর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম যেটার সেটা কি ভেদন ক্ষমতা বেশি, এটা মনে রাখবেন, সেটার কি ভেদন ক্ষমতা বেশি, ভেদন ক্ষমতা বেশি। আর যেটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি ভেদন ক্ষমতা কি কম। ওকে, তারপরে দেখেন এটার মাঝে একমাত্র দেখেন এই যে ভিজিবল লাইট, এটাই শুধু আমরা কি চোখে দেখতে পারি, আর বাকি কোনোটাই আমরা কি চোখে দেখতে পারি না। ওকে, তারপরে দেখেন, দেখেন টাইপস অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা আমরা একটু আগে দেখাইছি। দেখেন এই যে ভিজিবল লাইট, এটা আমরা কি দেখতে পারি, বাকিগুলো আমরা কি করতে পারি না, দেখতে পারি না। এই যে দেখেন এক্স রেটা দেখাচ্ছে বুকের হাড় দিয়ে, আল্ট্রাভায়োলেট, দেখেন আল্ট্রাভায়োলেট রে, ঠিক আছে। তারপর দেখেন মাইক্রোওয়েভ, এই যে রান্না করার জন্য, মানে তরকারি গরম করা বিভিন্ন ধরনের রান্নার জন্য, রেডিও ওয়েভ, এই যে রেডিওর ইয়ে, তারপর দেখেন ইনফ্রারেড রে, ওকে, অবলোহিত রশ্মি যেটা। তারপরে দেখেন আমরা পরে যাবো এবার, আমরা প্রথমে দেখবো রেডিও ওয়েভ বা, দেখেন এখান থেকে রেড ওয়েভটা আসলে কি, দেখেন সবচেয়ে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ, দেখেন সবচেয়ে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ এবং কম কম্পাঙ্ক বিশিষ্ট। দেখেন আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, এটা বেশি হলে কম্পাঙ্ক কি হবে, কম্পাঙ্ক কম হবে, ঠিক আছে। এটা মনে রাখবেন যে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক দুটো কি ব্যস্তানুপাতিক, একটা কম হলে অপরটা কি বেশি। দেখেন এর তরঙ্গ দৈর্ঘ্য 1 মিটার থেকে 10⁴ মিটার পর্যন্ত, 1 মিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত এটার তরঙ্গ দৈর্ঘ্য এরকম, ঠিক আছে। এটা মনে রাখবেন, দেখেন এটা আলোর গতির সমান, এটা কিসের সমান, আলোর গতির সমান। বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়, এটা কোথায় প্রতিফলিত হয়, বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে, ঠিক আছে। আমাদের বায়ুমণ্ডলের যে কতগুলো স্তর আছে তার মধ্যে একটা স্তর কি আয়নোস্ফিয়ার, এখানে কি হয় প্রতিফলিত, এটা আবার চলে আসে, ফলে আমরা কি পাই, রেডিওতে গান শুনতে পারি, নতুবা কি গান শোনা যেত না। দেখেন এটার কাজ কি, দেখেন রেডিও টিভির সিগন্যাল এমআরআই যন্ত্রে ব্যবহার করা হয়। তো এটা থেকে একটা কোয়েশ্চেন আসছিল আপনার 45তম বিসিএস এ। এখন বলছে যে টিভির সিগন্যালে, হ্যাঁ টেলিভিশনে কোন রে ব্যবহার করা হয়, এটা কি, এটা ছিল 45তম প্রিলিতে। ওকে, তো টিভির সিগন্যালে কি ব্যবহার করা হয়, এটা কি আপনার হলো রেডিও ওয়েভ। ওকে, তারপরে এবার আমরা দেখব, দেখেন এই যে রেডিও ওয়েভ, হ্যাঁ এই যে দেখেন এই যে যন্ত্রে সেটা কি করতেছে, আবার ফিরে আসতেছে, ওখানে কি ধাক্কা পেয়ে এটা আবার কি করতেছে, ফিরে আসতেছে। এবার আমরা দেখব মাইক্রোওয়েভ। ওকে, দেখেন মাইক্রোওয়েভ, হ্যাঁ মাইক্রোওয়েভ শব্দটা আসলে আমরা মূলত মাইক্রো ওভেনকে বুঝি আর কি, ঠিক আছে। এটা এটার একটা পার্ট। দেখেন তরঙ্গ দৈর্ঘ্য দেখেন 10⁻³ এম মিটার থেকে 1 মিটার পর্যন্ত, 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত এটার তরঙ্গ দৈর্ঘ্য। এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, দেখেন রাডারে ব্যবহার করা হয়, স্যাটেলাইট টিভিতে, মোবাইলে এটা ব্যবহার করা হয়, মাইক্রো ওভেনে ব্যবহার করা হয়, আবহাওয়া পূর্বাভাসে ব্যবহার করা হয়, ওয়াইফাই যন্ত্রে ব্যবহার করা হয়। এটা দেখেন এটার ব্যবহারগুলো আমাদের কি করতে হবে, জানতে হবে। ওকে, এটা একটু ভালো করে আমরা জানবো, রাডারে, স্যাটেলাইট টিভিতে যেখানে যেখানে ব্যবহার হয় এটা একটু ভালো করে জানবো। এবার আমরা দেখব অবলোহিত, অবলোহিত রশ্মি আলো, ঠিক আছে, ইনফ্রারেড রে যাকে বলে কি, ইনফ্রারেড রে। এবার দেখেন ইনফ্রারেড রে, দেখেন এর তরঙ্গ দৈর্ঘ্যটা দেখেন 10⁻⁶ মিটার থেকে 10⁻³ মিটার, দেখেন 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার, এটা মনে রাখবেন। ওকে, দেখেন রিমোট কন্ট্রোল সিস্টেম এটা ব্যবহার করা হয়,
এটা আসছে দেখেন রিমোট কন্ট্রোল সিস্টেম, এটা আসছে আপনার হলো 36 বিসিএস এ। ওকে, এপ্রিলিতে রিমোট কন্ট্রোল সিস্টেমে কোন রশ্মি বা কোন রে ব্যবহার করা হয়। তারপরে দেখেন অপটিক্যাল ফাইবারে ব্যবহার করা হয় এটা ফিজিওথেরাপি চিকিৎসা। আমরা জানি যে ফিজিওথেরাপির চিকিৎসা নিলে দেখবেন যে এক ধরনের রশ্মি তার শরীরে দেয়া হয় যাতে ব্যথা কমানোর জন্য। এটা কি? অবলোহিত রশ্মি। তারপরে দেখেন ব্লুটুথে অন্ধকারে ছবি তোলার ক্ষেত্রে, ঠিক আছে? অন্ধকারে ছবি তোলার ক্ষেত্রে যে ক্যামেরাতে, হ্যাঁ? ক্যামেরা যে রশ্মিটা ছাড়ে সেটা কি? অবলোহিত রশ্মি। তারপর দেখেন বিমান বিধ্বংসী মিসাইল, ওকে? মিসাইলে এটা ব্যবহার করা হয়। এর আবিষ্কারক কে? উইলিয়াম হার্শেল 1800 সালে। সূর্য থেকে বিকিরণ তাপ এক ধরনের অবলোহিত রশ্মি। সূর্য থেকে বিকিরণ তাপ এক ধরনের কি? অবলোহিত রশ্মি। দেখেন সূর্য থেকে কোন রশ্মিগুলো আমরা পাই? দেখেন ইনফ্রারেড রে অবলোহিত রশ্মি, ইনভিজিবল লাইট যেটা আমরা দেখি, আর আল্ট্রাভায়োলেট লাইট ইউভি লাইট, হ্যাঁ? ইনভিজিবল এবং ইনফ্রারেড রে অবলোহিত যেটা আমরা এখন আলোচনা করলাম। তাহলে আমরা অপশনে থাকলে এটা আমরা অপশনে দেব। তারপর দেখেন দৃশ্যমান আলো যেটা আমরা চোখে দেখি, ভিজিবল লাইট যেটা, দেখেন তরঙ্গদৈর্ঘ্য দেখেন 4 × 10⁻⁷ মিটার থেকে 7 × 10⁻⁷। ওকে? এত দেখেন দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় প্রায়ই আসে। বিশেষ অন্যান্য পরীক্ষায় এটা প্রায়ই আসে। ঠিক আছে? 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য। এটা কোথায় দেখেন লাগে? মানুষের চোখে, চোখ। ঠিক আছে? আমরা এই আলোটাকে চোখে দেখি। ফটোগ্রাফিক ফিল্মে, ফটো ইলেকট্রিক সেল দ্বারা এটাকে শনাক্ত করা যায়। ঠিক আছে? তারপরে দেখেন আ সালোক সংশ্লেষণ ও বিশ্লেষণী রসায়নে পদার্থের পরিমাণ নির্ণয়ে এটা কি করা হয়? এটা ব্যবহার করা হয়। ওকে? তারপরে দেখেন, এই যে দেখেন ভিজিবল লাইট এর যে ইনফ্রারেড, ঠিক আছে? দেখেন এটা হলো ভিজিবল লাইট। ওকে? দেখেন এই যে ভিজিবল লাইট আমরা কি চোখে দেখতেছি। এই যে দেখেন, এই যে এরিয়া করছে দেখেন 400 মানে 380 এর 380 এর কাছাকাছি, আবার 700 মানে হলো 780 এর কি? কাছাকাছি। ওকে? দেখেন এটা। এটা এই আলোর তরঙ্গদৈর্ঘ্য দেখেন এখানে আপনার হলো ৭ টা রং পাই কি? বেনিয়া সহকলা। আমরা পরের চ্যাপ্টারে সেটা পড়বো। সেই রংগুলো আমরা কি চোখে দেখতে পারি। এবার আমরা দেখব অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে, হ্যাঁ? এটা খুবই ক্ষতিকর একটি রশ্মি। সূর্য থেকে এটা পৃথিবীতে আসে এবং এটা নানান ধরনের ক্ষতির কারণ হয়। আবার কিছু ক্ষেত্রে এটা কি আমাদের আ ভালো কাজেও ব্যবহার করা হয়। দেখেন তরঙ্গদৈর্ঘ্য হতো 10⁻⁹ মিটার থেকে 3 × 10⁻⁷ মিলিমিটার। মিটার। দেখেন 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। এটা কি? এটা মনে রাখবেন অতিবেগুনি রশ্মি। দেখেন এর প্রধান উৎস কি? সূর্য। আসতে পারে পরীক্ষায় যে অতিবেগুনি রশ্মির কি প্রধান উৎস কি? দেখেন উত্তপ্ত বস্তু থেকে এটা পাওয়া যায় বা কার্বন আর্ক ল্যাম্প থেকেও অতিবেগুনি রশ্মি পাওয়া যায়। এটা মূলত কোথায় ব্যবহার হয় দেখেন? জীবাণুনাশক হিসেবে। কোথায় ব্যবহৃত হয়? জীবাণুনাশক হিসেবে কি এটি ব্যবহার করা হয়। দেখেন এটা আপনার হলো মনে করেন যে জীবাণুনাশক কোথায় হতে পারে? এটা আপনার পানির জীবাণু বা যেকোনো বস্তুর জীবাণু নাশ করতে এটা ব্যবহার করা হয়। শরীরে ভিটামিন ডি তৈরিতে ব্যবহার হয়। কারণ এই কারণে বলা হয় সকাল, হ্যাঁ, ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যে রোদটা সেটাতে আ এই রশ্মিটা থাকে যেটা কি উপকারী। এটাতে মানে ভিটামিন ডি তৈরি হয়। যারা রৌদ্রে থাকে তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি থাকে। তারপর দেখেন জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে, জাল কার্ড বা গোপন দলিল শনাক্তকরণে কি করা হয়? এটা ব্যবহার করা হয়। এটা গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন শরীরের চামড়ার উপর লাইট থেরাপি, হ্যাঁ? বিভিন্ন ধরনের আপনার স্কিনের কোনো সমস্যার ক্ষেত্রে এটা থেরাপির ক্ষেত্রে কি এটা ব্যবহার করা হয়। দেখেন, এই যে দেখেন আল্ট্রাভায়োলেট রে সূর্য থেকে পৃথিবীতে কি আসতেছে। তারপরে দেখেন আমরা এবার দেখব হলো আল্ট্রাভায়োলেট রে এর পরে রঞ্জন রশ্মি, ঠিক আছে? বা এক্স-রে রশ্মি যাকে বলে। দেখেন, এটা আমরা দেখব। দেখেন এর তরঙ্গদৈর্ঘ্য দেখেন 0.1 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার। এটা মনে রাখতে হবে এর তরঙ্গদৈর্ঘ্য কি আরো কম। এর আবিষ্কারক উইলিয়াম রন্টজেন, সে কারণে উনার নাম অনুযায়ী এটার নাম কি দেওয়া হয়েছে? রঞ্জন রশ্মি। দেখেন এটা সরল রেখায় গমন করে উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন
এটা কি দ্বারা শনাক্ত করা যায়? ফটোগ্রাফিক প্লেট বা ফিল্ম দ্বারা এটাকে কি করা যায়? শনাক্ত করা যায়। রঙিন টেলিভিশন থেকে মৃদু রঞ্জন রশ্মি বের হয়। রঙিন টেলিভিশন থেকে কি রশ্মি বের হয়? মৃদু রঞ্জন রশ্মি বের হয়। তবে বর্তমানে কোন ধরনের রশ্মি বের হয় না। দেখেন দেখেন চিকিৎসা শাস্ত্রে ব্যাপক ব্যবহার হয়, যেমন হাড়ভাঙ্গা, আলসার, টিউমার, ক্যান্সার ইত্যাদি শনাক্তকরণে কি এই রঞ্জন রশ্মি বা এক্স রে রশ্মি ব্যবহার করা হয়। ধাতব যন্ত্রে ফাটল, কোথাও ফাটল আছে কিনা সেটা শনাক্তকরণে কি এই রশ্মি ব্যবহার করা হয়। চোরাচালান ঠেকাতে দেখেন হীরা মুক্তা, যে কোথাও হীরা মুক্তা আছে কিনা সেটা কি দেখার জন্য, বা কোনোটার বক্সে বা কোথাও আছে কিনা সেটা শনাক্তকরণে কি এই রঞ্জন রশ্মি ব্যবহার করা হয়। তারপর দেখেন গোয়েন্দা নজরদারিতে বিশেষত বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র, নিষিদ্ধ দ্রব্য আছে কিনা সেটার ক্ষেত্রে কি এটা দ্বারা চেক করা হয়। নকল হীরা শনাক্তকরণে কি করা হয়? এই রঞ্জন রশ্মি ব্যবহার করা হয়। দেখেন আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা শাস্ত্রে দেখেন হয়তোবা তার হাড়ে কোনো সমস্যা, সে কারণে রঞ্জন রশ্মি দিয়ে কি এক্স রে করানো হচ্ছে। তার এক্স-রে এই যে দেখেন একটা প্লেট থাকবে, তার একটা এক্স-রে একটি পেপারে তার টোটাল যে অবয়বটা সেটা সেখানে কি হাড়ের অবয়বটা সেখানে চলে আসবে। এবার দেখেন গামা রে, ঠিক আছে? সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট। দেখেন সবচেয়ে কম, দেখেন 10⁻11 মিটার বা 0.01 থেকে কম এটা। অনেক কম। আবিষ্কারক কে এটার? পল ভিলার্ড। সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য এবং উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট। এটা অধিক কম্পাঙ্ক এবং সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে এই রশ্মি নির্গত। কোথায় থেকে? তেজস্ক্রিয় আইসোটোপ থেকে। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর, এটাও একটু জানবেন, ঠিক আছে? জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কি? এই গামা রশ্মি। ফটোগ্রাফিক প্লেট ও গাইগার মোলার কাউন্টার দিয়ে রশ্মি শনাক্ত করা যায়। চিকিৎসা সামগ্রী জীবাণুমুক্ত করতে, ঠিক আছে? দেখেন এটা একটা ভালো কাজ। চিকিৎসা সামগ্রী জীবাণুমুক্ত করতে এটি ব্যবহার করা হয়। ক্যান্সার সেল ধ্বংস করতে এটা কি থেরাপি দেয় এটা দিয়ে। ক্যান্সার সেল ধ্বংস করতে কি এই গামা রশ্মি ব্যবহার করা হয়। দেখেন, আপনি দেখেন এখানে ৩ টা রশ্মি দেখেন আলফা, বিটা এবং গামা। দেখেন আলফা এখানে থেমে গেছে, বিটা এখানে আসছে। কিন্তু গামা দেখেন সেটা পেপারকে ছিদ্রায়িত করছে, অ্যালুমিনিয়ামকে পাস করছে এবং লিডকে পাস করে সে দেখেন এখানে চলে আসছে। দ্যাট মিনস এটার ভেদন ক্ষমতা অনেক বেশি। সে কারণে এটা মানব স্বাস্থ্য বা প্রাণী জগতের জন্য খুবই ক্ষতিকর। ওকে? তাহলে আজকের মতো এখানেই। আ পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইলো। ধন্যবাদ সবাইকে।